পিএফএসি গ্লোবাল প্রেজেন্টস টিভিএস স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, যারা আপনারা বাংলাদেশি শিক্ষার্থীরা আছেন, বিশেষ করে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চান, তাদের কথা চিন্তা করেই আমাদের আজকের টিভিএস স্পেশালটি সাজানো হয়েছে। আজকের পর্বে আমরা চেষ্টা করব যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চান বা এখনো একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোন দেশে আসলে আপনারা পড়াশোনা করতে যেতে চান, তাদের জন্য আমাদের আজকের পর্বটা। অস্ট্রেলিয়াতে কিভাবে যাবেন, কোন বিষয়টা আপনার জন্য বেস্ট ফিট হবে, সেখানে যে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন কিনা, সেখানে আপনার পার আওয়ার ইনকাম কত হবে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন পিএফএসি গ্লোবালের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম আলাইকুম। এবং আমাদের সাথে আরো আছেন পিএফএসি গ্লোবালের জেনারেল ম্যানেজার মাহমুদা আক্তার। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের দুজনকেই। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি এবং আমি আসলে অনেক বেশি এক্সাইটেড এই বিষয়গুলো জানার জন্য যে অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য যে শিক্ষার্থীরা বাইরে যাচ্ছে তাদের মনে অনেক প্রশ্ন থাকে। তো সেই বিষয়গুলোই আজকে আমরা একটু তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা জানতে চাই যে অস্ট্রেলিয়াকে তাদের গন্তব্য হিসেবে শিক্ষার্থীরা কেন বেছে নেবেন? এটা মূলত তাদের জন্য যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে যে কোন দেশে আসলে তারা তাদের উচ্চশিক্ষাটা নেবে, সিদ্ধান্ত নিতে পারছে না, তাদের জন্য যদি একটু বলেন যে অস্ট্রেলিয়া কেমন গন্তব্য হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে। So thank you Mona for the question. So আপনারা হয়তো জানেন অস্ট্রেলিয়া is one of the countries যেটা একটা কন্টিনেন্ট আইল্যান্ড। তো এই দেশটাতে 6টা স্টেটস আছে এবং 2টা টেরিটরি আছে। তো প্রথমেই যে প্রশ্নটা যে কেন অস্ট্রেলিয়া তে শিক্ষার্থীরা তাদের স্টাডি ডেস্টিনেশন হিসেবে বেছে নিবে, আমি বলবো প্রথম রিজনটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড এডুকেশন বা গ্লোবালি রিকগনাইজড এডুকেশন। এটার প্রধান কারণটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার এত বড় একটা কন্টিনেন্ট আইল্যান্ডে মাত্র 41টা ইউনিভার্সিটিজ আছে এবং এই 41টা ইউনিভার্সিটির মধ্যে 15টা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া 15টা ইউনিভার্সিটি আপনার QS 2025 যে র্যাঙ্কিং আছে তার মধ্যে টপ 200 ইউনিভার্সিটির মধ্যে ফিচার করছে। আর এরপরে যেটা বলতে চাই যে 41টার মধ্যে টোটাল 28 ইউনিভার্সিটিজ আর দেয়ার হু আর ফিচারিং উইদিন টপ 500 ইউনিভার্সিটিজ গ্লোবালি as per QS 2025 ranking. So that's one of the reasons, quality education and globally recognized education. Second reason টা হচ্ছে Australian government-এর conducive policy towards international students. So what do I mean by that? That is Australian government offers post-study work right for the international students. So আমরা জানি যে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি গুলো বোথ আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সেস অফার করে। সো কেউ যদি আপনার 3 বছর অথবা 4 বছরের আন্ডারগ্রাজুয়েট কমপ্লিট করে অথবা কেউ যদি 2 ইয়ার্স এর মাস্টার্স কমপ্লিট করে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে, তাহলে স্টেট ভেদে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদেরকে 2 to 3 ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট দিচ্ছে। দ্যাট মিনস স্টুডেন্টরা ডিগ্রি কমপ্লিট করার পরে, সেটা আন্ডারগ্রাজুয়েট হোক বা পোস্ট গ্রাজুয়েট হোক, তারা অস্ট্রেলিয়াতে থেকে আরো 2 থেকে 3 বছর কাজ করতে পারছে। এবং তৃতীয় যে রিজনটা আমি বলবো সেটা হচ্ছে যে ভিসা প্রসেসিং টাইম। আপনি যদি অন্যান্য কান্ট্রিগুলোর সাথে যদি তুলনা করেন, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ভিসা প্রসেসিং টাইম ইজ ডেফিনেটলি কম্প্যারেটিভলি অনেক ফাস্টার এবং সেই সাথে বাংলাদেশের জন্য এই মুহূর্তে ভিসা অ্যাপ্রুভাল রেটটাও অনেক ভালো। ওভারঅল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন থেকে যে রিপোর্টটা আছে সেই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে ভিসা সাকসেস রেট ফর বাংলাদেশি স্টুডেন্টস ইজ 92%. Oh wow, that's very high. এটা আসলেই অনেক বেশি। একটা প্রশ্ন শিক্ষার্থীদের মনে ঘুরে ফিরে আসে যে সেখানে যে তারা লিগালি কাজ করতে পারবে কিনা। আপনি বললেন যে তারা সেখানে লিগালি কাজ করতে পারবে, তারা একটা যদি জানতে চাই কত ঘন্টা কাজ করতে পারবে প্রতি উইকে এবং পার আওয়ার তাদের ইনকামটা কেমন হতে পারে? সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা তাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে পড়াশোনা করা। তবে পড়াশোনার পাশাপাশি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে আপনার কাজ করার সুযোগ দিয়েছে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল একজন স্টুডেন্ট 24 আওয়ার্স পার উইক অথবা 48 আওয়ার্স ফোর্টনাইটলি কাজ করতে পারে। আর যেহেতু অস্ট্রেলিয়া ইজ আ ভেরি রেগুলেটরি কান্ট্রি,
সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যদি কাজ করে পার আওয়ার 1 জুলাই 2023 থেকে একজন স্টুডেন্ট $24.12 অস্ট্রেলিয়ান ডলার পার আওয়ার এটা ইনকাম করতে পারবে। এটা তো বললাম আমি সেমেস্টারের সময়। আর এছাড়া অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর মেইনলি দুটো ইনটেক, ফেব্রুয়ারি এবং জুলাই ইনটেক। তো জুলাই ইনটেকে যখন শুরু হয়, জুলাই সেটা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত পরীক্ষা এবং তাদের সবকিছু শেষ হয়ে যায়, সেমেস্টার ব্রেক হয়ে যায়। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে নেক্সট ইনটেক শুরু না হওয়া পর্যন্ত এই 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ফুল টাইম কাজ করতে পারে। দ্যাটস আ ভেরি গুড অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস। আপনার কাছে একটু জানতে চাই যে স্কলারশিপের অপরচুনিটি কেমন থাকে। সবচেয়ে বড় যে চিন্তাটা বাংলাদেশি শিক্ষার্থীদের থাকে যে কত টাকা খরচ করে তারা সেখানে কিভাবে পড়তে যাবে। তো যদি একটা স্কলারশিপ অ্যাভেল করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য যাত্রাটা একটু হলেও সহজ হয়ে যায়। তো স্কলারশিপের রেটটা কেমন, বা পেলেও সেটা কত পার্সেন্টেজ মতো হয়? দিস ইজ ভেরি ট্রু। আমাদের কান্ট্রির যারা স্টুডেন্টরা আছে বা যারা পেরেন্টস আছে সবাই আসলে জানতে চায় যে আমার বাচ্চাটা স্কলারশিপ পাবে কিনা, পেলেও কত পার্সেন্ট পাচ্ছে, বিকজ কস্টটা আসলে হিউজ, রাইট? সো বেসড অন দ্যাট স্কলারশিপের জায়গাটায় যদি বলি, একাডেমিক রেজাল্টের উপর স্কলারশিপটা আসে। সো ইনিশিয়ালি অন অ্যাভারেজ 20% থেকে শুরু করে আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ স্টুডেন্টরা চাইলে অ্যাভেইল করতে পারে। এটা বেসড অন একাডেমিক রেজাল্ট। সো অন অ্যাভারেজ আমরা ফর অস্ট্রেলিয়া গার্ডিয়ানদেরকে সাজেস্ট করি, যেহেতু কারেন্সি রেটেরও আসলে একটা ফ্লাকচুয়েশনস আছে, সবকিছুর উপর ডিপেন্ড করে আমরা বলি যে বাংলাদেশি টাকায় অন অ্যাভারেজ 40 লাখসের মতো ফান্ড শো করতে, রাইট? সো এটা শো করতে হয়, কিন্তু একটা স্টুডেন্ট যখন স্কলারশিপ অ্যাভেল করতে পারছে, লাইক সেটা 20% হোক বা সেটা 15% হোক বা সেটা 100% হোক, তার কস্টটা কিন্তু অনেক কমে যায়, রাইট? সো আমাদের কান্ট্রির স্টুডেন্টদের জন্য এটা অন অ্যাভারেজ আমাদের স্টুডেন্টরা আসলে অনেক ভালো রেজাল্ট করে এসছে তুলনামূলকভাবে। সো ওদের দেখা যায় স্টার্টিং এ একটা মিনিমাম স্কলারশিপ থাকে, আফটার দ্যাট 100% বা 50% বা 75% যদি কেউ অ্যাভেল করতে চায়, সেক্ষেত্রে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ম্যাটার করে। সো আমরা যখন কাউন্সিলিং করি, আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি বেসড অন ইউর রেজাল্ট তুমি মিনিমাম স্কলারশিপটা পাচ্ছ, অ্যাপার্ট ফ্রম দিস যদি কেউ অ্যাভেল করতে চায় তাহলে তার এক্সট্রা কারিকুলার গুলো আমরা অ্যাড করি। অ্যান্ড পাশাপাশি ওদেরকে বেশ কিছু ইন্টারভিউ ফেস করতে হয়, অনেক সময় একটা এসে লিখতে হয় বা স্টেটমেন্ট লিখতে হয় যে কেন সে স্কলারশিপটা চাচ্ছে বা কেন সে ডিজার্ভ করে, সেটার জন্য কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রপারলি গাইড করে প্রিপারেশনটা নিয়েই দিই অ্যান্ড সাপোর্ট করি যে সে কিভাবে অ্যাভেল করতে পারবে। সো আপনি যদি ধরে রাখেন সেটা 20% টু আপ টু 100% পর্যন্ত আসতে পারে। আপ টু 100% পর্যন্ত হতে পারে, রাইট? এইখানে আরো একটা প্রশ্ন আমার মনে রাইজ হলো যে স্টুডেন্টরা কনফিউজ থাকে যে আসলে কোন সাবজেক্টে তার পড়তে যাওয়া উচিত। আবার অনেক সময় দেখা যায় সে অনার্স একটা সাবজেক্টে করেছে বা তার ক্যারিয়ারটা অন্য একটা সাবজেক্টে এবং ওই ক্যারিয়ার রিলেটেড সাবজেক্টে সে মাস্টার্স করতে চায়, তখন সে ব্রিজটা তারা তৈরি করতে পারে না বা ওই কাউন্সেলিংটা তারা পায় না যে আসলে আমি কোন সাবজেক্টে মাস্টার্স করতে যাব। আবার একটু আগে যখন আপনাদের সাথে কথা হচ্ছিল, আমার অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, যে তখন আপনারা বলছিলেন যে স্থায়ী হওয়ার ব্যাপারটাও কিন্তু অনেকটা আমি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছি সেই সাবজেক্টের উপরও নির্ভর করে। তো এই সাবজেক্ট চুজিং এর বিষয়টা কি একটু খোলাসা করে বলবেন আপনি শিক্ষার্থীদেরকে, যে কিভাবে চুজ করলে তারা আসলে সব দিক থেকে নিজেদেরকে একটু সেফ সাইডে রাখতে পারবে? জি, এই জায়গাটায় মূলত ডিপেন্ড করছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড। প্যারালালি কিন্তু আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাও কিন্তু ম্যাটার করছে, রাইট? সো আমরা সাজেস্ট করি যে স্টুডেন্টের অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের উপর তার ইন্টারেস্ট আছে। আমাদের বাচ্চারা আসলে বেশিরভাগ সময় ডিসিশন নেয় বেসড অন দ্যাট, যে অনেক পপুলার সাবজেক্ট আছে লাইক বিজনেস, আইটি, ইঞ্জিনিয়ারিং, আমার ফ্রেন্ড পড়ছে, আমার রিলেটিভ পড়ছে, আমিও পড়তে যেতে চাই। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের সাজেশনস হচ্ছে আপনি ঠিক করেন আপনার লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি, সাথে ম্যাচ করেন আপনার ইন্টারেস্ট, অ্যান্ড যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ম্যাচ করবেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে। বেসড অন দ্যাটই আমরা সাবজেক্টটা সাজেস্ট করি, বিকজ যে কোনো সাবজেক্ট নিলেই কিন্তু আপনার ইন্টেনশনটা ক্লিয়ার আসবে না। অ্যাপার্ট ফ্রম দিস আপনার ক্যারিয়ার যে প্ল্যান সেটা কিন্তু প্রপারলি আপনি অ্যাভেল করতে পারবেন না, তাই না? সো দ্যাটস ওয়াই ম্যাচ করা উচিত আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনার ইন্টারেস্ট অ্যান্ড আপনার প্রফেশনের সাথে, অ্যান্ড সেই সাথে যেটা পার্মানেন্ট রেসিডেন্সির সাথে রিলেভেন্সির কথা আমরা বলছি,
ওই জায়গাটায় মূলত ওদের একটা স্কিলড অকুপেশন লিস্ট আছে। আচ্ছা। কেউ কোনো স্টুডেন্ট যদি চায় বা পেরেন্টস যদি চায়, আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন, শর্ট ফর্মে যদি বলি SOL লিস্ট, রাইট? সো স্কিলড অকুপেশন লিস্টটা যদি কেউ সার্চ দেয়, ওখানে বেশ কিছু প্রফেশনের নাম আছে। দ্যাট মিনস অস্ট্রেলিয়াতে ওই প্রফেশনের জন্য অনেক ভ্যাকেন্সি এখনো অ্যাভেলেবেল আছে। সো ওই রিলেটেড সাবজেক্টগুলো যদি স্টুডেন্টরা চুজ করে, তার জন্য পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাভেল করাটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। সো আমরা স্টুডেন্টদেরকে সেই জায়গাটাই সাজেস্ট করি, লাইক কোনো স্টুডেন্টস হয়তো আইটি ব্যাকগ্রাউন্ডের বা আইটি পড়তে ইন্টারেস্টেড, তাকে তখন আমরা স্কিলড অকুপেশন লিস্টের সাথে ম্যাচ আছে ওরকম সাবজেক্টগুলো বলে থাকি যে তুমি সাজেশন দেই অ্যাকচুয়ালি তুমি এই সাবজেক্টগুলো নাও, তাহলে ফিউচারে তোমার ওখানকার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এই সাজেশনসটা আমাদের দিক থেকে থাকে। তার মানে চাহিদাটা একটু বিবেচনা করতে হবে যে আমি অস্ট্রেলিয়াতে course. পড়তে যাচ্ছি, সেখানে কোন হ্যাঁ। পেশার চাহিদা আছে বা কোন স্কিলের একটু True. ঘাটতি আছে, সেই জায়গাটাতে যদি নিজেকে True. স্কিলফুল করতে পারি, তখন হচ্ছে এটা আমার Very জন্য true. প্লাস পয়েন্ট। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। sure. সাপোজ আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা জেনারিক সাবজেক্ট নিয়ে পড়ালেখা করলেন, যেটা আসলে আপনার হয়তো 20 জন স্টুডেন্ট পড়ছে, 20 জনের মধ্যে 10 জনই সেম সাবজেক্টটা নিয়ে পড়লো, বাকি 10 জন ডিফারেন্ট সাবজেক্টে পড়লো। সো 10 জন একটা জায়গা থেকে পড়ছে আর 10 জন কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে পড়লো, তাই না? সো 10 জনের মধ্যে কম্পিটিশন বেশি হবে রাদার দেন আমরা আদার যে 10 জনের কথা বললাম, হ্যাঁ। যারা ডিফারেন্ট ইউনিক সাবজেক্ট পড়েছে। সো কম্পিটিশন বেশি হলে কিন্তু জব পাওয়াটাও বেশি কঠিন। ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যান্ড জব পেতে ডিফিকাল্টিস হলে পার্মানেন্ট রেসিডেন্সির জায়গাটাতেও তো কম্পিটিশন হাই হচ্ছে। এক্স্যাক্টলি। সো প্রথমেই আসলে চুজ করা উচিত যে আমি বিকজ আমরা বিলিভ করি যে আমি যে জিনিসটা করতে পছন্দ করি না বা পড়তে পছন্দ করি না, ওই সাবজেক্টটা নেওয়াই উচিত না। সো ক্যারিয়ার ফোকাস করে সাবজেক্টটা সিলেক্ট করা উচিত, অ্যান্ড সেই সাথে ফিউচারে আমি আসলে কোথায় যেতে পারবো বেসড অন দ্যাট ডিসিশনটা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে একটা ইকুয়েশন বুঝিয়ে দিয়েছেন। ফারিহা আপা, আপনার কাছে একটু আসতে চাই যে পিএফইসি গ্লোবাল শিক্ষার্থীদেরকে কিভাবে সাহায্য করছে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে। বিফোর আই অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন, আমার মনে হয় আমি মাহমুদার সাথে একটু যুক্ত হ্যাঁ, করি। অবশ্যই। মাহমুদা তো একটা সিনারিও বললো, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার সাথে যুক্ত করে যে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইফ ইউ লুক অ্যাট স্কিল শর্টেজ, আপনি দেখবেন যে স্টেম সাবজেক্ট ইজ ইন হাই ডিমান্ড। সো সিমিলারলি অস্ট্রেলিয়াতেও সামবডি স্টেমকে যদি আমি একটু ভেঙে দিই, সেটা হচ্ছে সায়েন্স, Science. ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স. So basically science relevant any subjects like biotechnology, biomedicine, বা pharmacy, physiotherapy, এবং obviously আপনার engineering, all the subjects like electrical engineering বলেন, civil engineering বলেন, and then another subject যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের কোনো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অফার করে না, that is construction management. বিকজ অস্ট্রেলিয়া তেও প্রচুর ডেভেলপমেন্ট সেক্টরে কাজ হচ্ছে, এবং সাম অফ দ্য সিটিজ আর স্টিল ডেভেলপিং, লাইক সিটিজ লাইক ব্রিসবেন অর গোল্ড কোস্ট। সো এই সাবজেক্টগুলো যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এ ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এবং আরেকটা সাবজেক্টের নাম আমি একদম বলবো যেখানে আমাদের বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে পেরেন্টসদের মাঝে, স্টুডেন্টসদের মাঝে, যেটা পড়তে যায় না। Whereas আমাদের নেইবারিং কান্ট্রি, দ্যাট মিনস ইন্ডিয়া এবং নেপাল থেকে প্রচুর স্টুডেন্ট এই সাবজেক্টে পড়তে চায়, সেটা হচ্ছে নার্সিং। একটু রিসার্চ করে যদি স্টুডেন্টস এবং পেরেন্টসরা দেখেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রেজিস্টার্ড মেল এবং ফিমেল নার্সদের খুবই অভাব। এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, অস্ট্রেলিয়াতে হিউজ অ্যামাউন্ট অফ নার্সেস অ্যাকচুয়ালি কাম ফ্রম ফিলিপিন্স, এবং ফিলিপিন গভর্নমেন্ট বেসিক্যালি দর কষাকষি করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে যে কত ওয়েজেস দিয়ে সেখান থেকে নার্সেস নিয়ে আসবে। সো দিস ইজ আ ভেরি আনট্যাপড সাবজেক্ট, যেখানে আমাদের স্টুডেন্টসরা হয়তো জানে না। এটার হয়তো একটা সোশিও ইকোনমিক সিচুয়েশন মালিউ আছে বাংলাদেশে, যে নার্সিংকে হয়তো আমরা ওরকম প্রফেশন হিসেবে দেখি না, বাট ইট ইজ আ ভেরি ভেরি ডিমান্ডিং সাবজেক্ট ইন অস্ট্রেলিয়া, যেটা স্টুডেন্টসরা চিন্তা করতে পারে, পড়তে পারে। দেন আমি ফিজিওথেরাপির কথা বললাম, অকুপেশনাল থেরাপির কোনো কনসেপ্ট ইনফ্যাক্ট বাংলাদেশের এত বড় বড় হসপিটালস গুলো আছে তাদের মধ্যে নেই, বাট অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, ফার্মেসি,
biomedical science, biomedicine, all kinds of electrical engineering, civil engineering or mechanical engineering এই সাবজেক্টগুলো। আর বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যে বিজনেস অ্যানালিটিক্স আর ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের কথা অলরেডি মাহমুদা মেনশন করেছে। এইখানটায় যেটা মোস্ট ডিমান্ডিং সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। সাইবার সিকিউরিটি শুধুমাত্র অস্ট্রেলিয়া না, ইভেন ইউএস, কানাডা বলেন এবং ইউকেতে বলেন, দিস পিপল আর হাইলি সট আফটার। সো স্টুডেন্টসরা যদি আপনার সাইবার সিকিউরিটি স্পেশালাইজেশনটা নেয়, দেন আরেকটা সাবজেক্টের কথা বলবো, দ্যাট ইজ ডাটা সায়েন্স। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি ডাটা সায়েন্স স্পেশালাইজেশন অফার করে না, বাট ডাটা সায়েন্স এবং সেই সাথে বিজনেস ফিল্ডে যদি কেউ পড়তে চায় তাহলে বিজনেস অ্যানালিটিক্স। দেন Australia, not only country that's also a very popular tourist destination. So সেই পার্সপেক্টিভ থেকে স্টুডেন্টসরা যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ে, ট্যুরিজম পড়ে, দ্যাট ইজ অলসো ইন দ্য স্কিল অকুপেশন লিস্ট এবং দে ক্যান লুক ইনটু ইট। এই সাবজেক্টগুলো মাথায় রেখেই স্টুডেন্টসরা নিজেদেরকে তৈরি করতে পারে। এটা বোধহয় স্টুডেন্টদের জন্য একরকম খুব মিনি একটা গাইডলাইন ধরনের হয়ে গেল আপনার ইয়ে থেকে, যে তাদেরকে আর এসওএলটা খুঁজে বের করতে হবে না যে আমি কি কি কোন সাবজেক্টগুলো প্রায়োরিটি লিস্টে থাকবে। যারা দেখছেন শো তারা আপনার কথাই অনেকটা বুঝতে পেরে যাবেন যে তারা আসলে কি কি পেশার মানে শর্টেজে ভুগছে। একটু এখান থেকে সরতে চাই, পিএফইসি গ্লোবালে আসতে চাই, তারা আসলে কি কি সাপোর্টটা দেয়। একটা নমুনা আমি আপনার এই প্রশ্নের উত্তরে পেয়েছি যে যেভাবে আপনি সাবজেক্টগুলোর নাম বলেছেন, তার মানে ডেফিনেটলি অ্যানালিসিস আছে এবং স্টুডেন্টদের জন্য কাউন্সেলিংও আছে। এর বাহিরে আপনারা আর কি কি সাপোর্ট স্টুডেন্টদেরকে দেন? আমি আসলে বলবো কি যে কাউন্সেলিংই সবকিছু না। একটা স্টুডেন্টের প্রথম ইনিশিয়াল কাউন্সেলিং থেকে ফাইনাল ভিসা পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসে একটা স্টুডেন্টের যে সহযোগিতাগুলো দরকার হয় পুরোটাতে আমরা অফার করি। এখন এটা কি কি ইনক্লুড করে? অবভিয়াসলি প্রোভাইডিং ইনফরমেশন, কাউন্সেলিং, তারপর গাইডেন্স টু চুজ দ্য রাইট ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। কারণ দেখেন ইউনিভার্সিটি চুজ করাটা খুব জরুরি এই কারণে, কারণ সবার একাডেমিক কোয়ালিফিকেশন এবং সেই সাথে ফাইন্যান্সিয়াল এবিলিটি কিন্তু একরকম নয়। সো একজন স্টুডেন্ট হয়তো এসে তার রেজাল্ট অনেক ভালো, সেই সাথে তার ফাইন্যান্সিয়ালিও সে স্ট্রং, সেক্ষেত্রে সে হয়তো খুব টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি খুঁজতে পারে এবং আমরাও সেভাবে তাকে গাইড করতে পারি। কিন্তু আমরা যেই ক্লাসে বিলং করি, মোস্ট অফ দ্য বাংলাদেশি উই কাম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। তো সেক্ষেত্রে স্টুডেন্টসদের অনেক ধরনের কোয়েরি থাকে যে আমার ফাইন্যান্সিয়াল এবিলিটি এতটুকু বা আমার রেজাল্টটা এরকম, সেই অনুযায়ী আমাকে ইউনিভার্সিটি খুঁজে দেন। তো অস্ট্রেলিয়াতে আমি প্রথমেই বলেছি 41টা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে 39টা ইউনিভার্সিটির সাথেই পিএফইসি গ্লোবালের ডিরেক্ট পার্টনারশিপ আছে। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টসকে বেসড অন দেয়ার একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আমরা ইউনিভার্সিটির গাইডলাইনটা প্রোভাইড করি এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেসেও স্টুডেন্টদেরকে সহযোগিতা করি। এবং অ্যাডমিশন প্রসেসের পরের কাজটা যেটা বলে, যেটাকে অনেক কঠিন একটা কাজ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের পলিসি অনুযায়ী জিএস রিকোয়ারমেন্টটা স্টুডেন্ট ফুলফিল করছে কিনা সেই জায়গাটায় গাইডলাইন্স দেওয়া, সেই ডকুমেন্টেশনগুলো কিভাবে প্রিপেয়ার করবে সেগুলো বিষয়ে আমরা সহযোগিতা করি। সো একেবারে এই স্টেপ থেকে ভিসা যখন সাবমিশন করবে, আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশে কোনো ধরনের স্টুডেন্ট ভিসা প্রসেস করে না, সবকিছু প্রসেস হয় নিউ দিল্লি অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে। সো ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হয় আপনার অনলাইনে। সো সেই জায়গাটাতেও আমরা সহযোগিতা করি। সো আনটিল স্টুডেন্ট ফ্লাইজ অফ টু অস্ট্রেলিয়া যত ধরনের সহযোগিতা দরকার সেটাই পিএফইসি গ্লোবাল অফার করে। এবং এই যে সার্ভিসটা, যে ইনিশিয়াল কাউন্সেলিং, প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স ইন চুজিং দ্য রাইট কোর্স, রাইট ইনস্টিটিউশন, guidelines to prepare GS documents, then submit visa application, এই পুরো জার্নিতে we are going to hold the hand for the students and we do not have any service charge. আমরা কোনো কিছু স্টুডেন্টকে চার্জ করি না। Oh, that's very nice. এখানে আরেকটা জিনিস একটু জানতে চাই যে স্টুডেন্ট যখন পড়তে যাবে দেশের বাইরে থেকে, আইএলস বা পিটি স্কোরের একটা ব্যাপার থাকে, এই ধরনের স্কোর কতটুকু ফ্যাক্টর হয় বা মিনিমাম স্কোর কতটুকু হতে হবে? হ্যাঁ, যেহেতু অস্ট্রেলিয়া ইজ এন ইংলিশ স্পিকিং কান্ট্রি, অবভিয়াসলি পড়তে যেতে হলে স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে যে
আইদার আইএলটিএস অথবা পিটিই, যে কোনো একটা তাদেরকে করতেই হবে, কারণ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশনস সেই সাথে হাই কমিশন থেকেও এটা কিন্তু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টটা মিট করা। সো আন্ডার গ্রাজুয়েট লেভেলে যদি কেউ পড়তে যায় মিনিমাম 6 এবং ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর 5.5 হলেই স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি পিটির কথা বলেন তাহলে 52, নো স্কিলস লেস দেন 48 হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর পোস্ট গ্রাজুয়েট লেভেলে ইনফ্যাক্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস রিকোয়ারমেন্ট 6.5, নো ব্যান্ড লেস দেন 6। আর পিটি যদি করতে হয় তাহলে স্কোর ভ্যারিজ অ্যাকচুয়ালি ফ্রম 58 to 65 এর মধ্যে এই স্কোর করতে হবে উইথ নো স্কিলস লেস দেন 50। অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা সেখানে স্থায়ীভাবে বসবাসের বিষয় নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তো এই স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে আপনারা কি কোনো ইমিগ্রেন্ট যারা হতে চায় তাদেরকে কোনো ধরনের সার্ভিস কি দেন কিনা? আচ্ছা, প্রথমে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারে বলার আগে আমি বলি, সেটা হচ্ছে একটু আগেই আমরা স্কিল অকুপেশন লিস্টের কিছু কোর্সেস এর কথা বলেছি। সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই মুহূর্তে যেটা পলিসি, যেটা আমি প্রথমে বলেছি কন্ডিউসিভ পলিসি টুয়ার্ডস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ডিগ্রিটা কমপ্লিট করার পরে তারা 2 to 3 ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট অ্যাভেল করতে পারবে। দ্যাট মিনস পড়াশোনা শেষ করার পরে 2 থেকে 3 বছর পর্যন্ত থেকে কাজ করতে পারবে। এছাড়া ইমিগ্রেশন প্রসেসের জন্য পিএফইসি গ্লোবালের যেহেতু হেড অফিস মেলবোর্নে, তো এবং আমাদের মেলবোর্ন অফিস ছাড়াও সিডনি, পার্থ এবং আপনার অ্যাডলেডে অফিস আছে। আমাদের কিন্তু 4 জন মাইগ্রেশন লয়ার আছে, যে কারণে স্টুডেন্টসরা যদি ডিগ্রি কমপ্লিশনের পরে ইমিগ্রেশনের বিষয়ে সহযোগিতা চায় তাহলে তারা আমাদের মাইগ্রেশন লয়ারদের সহযোগিতা নিতে পারবে এবং তারাই গাইডলাইন্স দিয়ে দিবে। সো আমি বলবো যে পিএফইসি গ্লোবাল সর্ট অফ এ ওয়ান স্টপ সার্ভিস, এবং আমাদের যেটা হয় স্টুডেন্ট ওয়ান্স তারা অফশোর থেকে, দ্যাট মিনস আমাদের নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক থেকে গেলে আলটিমেটলি পিএফইসি গ্লোবালের সাথেই থাকে, কারণ তার পুরো পড়াশোনা শেষ করার জার্নি থেকে শুরু করে ইমিগ্রেশনের জার্নিতেও আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ আপা আপনাকে। আমি একটু মাহমুদ আপার কাছে যেতে চাই, আপনি কি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান কিনা? জি, যেহেতু সার্ভিস নিয়ে কথা হচ্ছিল, সো আমি একটু ফারিয়া আপা তো আসলে বলছিল যে পিএফইসি গ্লোবাল কিভাবে সাপোর্ট দিয়ে থাকে পুরো প্রসেসে, বাট আমি একটু হিউম্যানিটেরিয়ান সাইডটা অ্যাড করব, বিকজ আমরা শুধুমাত্র প্রসেসে হেল্প করছি, ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু দেখছি আমাদের কাছ থেকে যারা প্রসেস করছে তারা ওখানে গিয়ে কেমন করছে। সো এই জায়গাগুলোতে অ্যাড করার কথা যদি বলি, প্রথমেই একটা স্টুডেন্টের ভিসা হওয়ার পরের জার্নিটা একটু বলি। ভিসা হওয়ার পরে স্টুডেন্ট আসলে চিন্তা করে যে আমি কিভাবে যাব, কি করতে হবে না করতে হবে, বিকজ ইটস এ টোটালি নিউ কান্ট্রি। সো স্টুডেন্টের অনেক ভয় থাকে, যার কারণে আমরা যেটা করি আফটার ভিসা প্রি ডিপার্চার সেশন অ্যারেঞ্জ করি, যে স্টুডেন্টটা এয়ারপোর্টে যাওয়ার আগে থেকে কি কি প্রিপারেশন নেবে, দেন ফ্লাইটে কি হতে পারে, নামার পর কি হতে পারে, তাকে কি ধরনের ফর্ম ফিল আউট করা হতে পারে, কি ধরনের কোয়েশ্চেনারিজ করবে, কি কত কেজি সে নিতে পারবে, এই ধরনের গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করি। প্যারালালি আমরা যেটা করি, একটা অস্ট্রেলিয়ান সিম কার্ড প্রোভাইড করি। আচ্ছা, বাংলাদেশে থেকেই। রিজনটা হচ্ছে আমরা বিলিভ করি যে একটা স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে নামার পরে কিন্তু সে ফিল করে যে আমার কেউ নেই, আমি আমার পেরেন্টসের সাথে কিভাবে কমিউনিকেট করবো, ফার্স্ট যে নার্ভাসনেসটা, ফর দ্যাট আমরা যেটা করি যে সিমটা দিয়ে দেই, যাতে ইভেন সেটা আমরা অ্যাক্টিভেট করে দেই, যাতে স্টুডেন্ট নামার পরপরই তার পেরেন্টসের সাথে কমিউনিকেট করতে পারে যে আমি রিচ করেছি, অ্যান্ড পেরেন্টসও ফিল করে যে না আমার বাচ্চাটা রাইট হ্যান্ডে আছে, যাদের কাছ থেকে গিয়েছে ওরা তাকে পুরোপুরি রিচ করানো পর্যন্ত হেল্প আউট করেছে। পাশাপাশি আরেকটা যেটা করি আমরা, স্টুডেন্ট রিচ করার পরে তার প্রথম কাজটা থাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়, বিকজ তার পেরেন্টস বাংলাদেশ থেকে টাকা পাঠাবে, কিভাবে পাঠাবে। সো বাংলাদেশে বসেই আমরা যেটা করি, কমনওয়েলথ ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দেই ওপেন করানোর জন্য। সো অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে সে বাংলাদেশে বসে ওপেন করতে পারে, দো সেটা ওখানে যাওয়ার পর তাকে অ্যাক্টিভেট করতে পারে, ছোট্ট একটা পলিসি আছে। দেন স্টুডেন্ট রিচ আউট করলো, আফটার দ্যাট সে হয়তো তার কোর্স নিয়ে কোনো প্রবলেম ফেস করছে, পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটের জন্য সে অ্যাপ্লাই করবে, সে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য প্রসেস করবে, সবগুলোই কিন্তু আমাদের অফিস থেকে সাপোর্টটা নিতে পারছেন। আমাদের অস্ট্রেলিয়া অফিস থেকে কিন্তু ওদের জন্য বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করে, যাতে স্টুডেন্টরা সব আপডেটগুলো
আমাদের কাছ থেকে পায়। পেতে থাকে। সো এই জার্নিটুকু এই কারণেই বললাম, বিকজ ইটস নট লাইক দ্যাট যে স্টুডেন্ট আসলো ভিসা হয়ে গেল দেন ডান, নো। আসার পর থেকে তার একদম পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া পর্যন্ত জার্নিটা কিন্তু আমাদের সাথে থাকে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয় নিয়ে তো সবাই আসলে কাজ করে, সবসময় বলে। আপা যে হিউম্যানিটেরিয়ান বিষয়টা বললেন, যে বাবা মার কথা চিন্তা করছে বা লোনলি ফিল করছে, এই বিষয়টা ভাবাটা আসলে খুব বেশি ইউনিক, যে মনস্তত্ত্বটা যেন ঠিকঠাক থাকে। বিকজ আমরা বিলিভ করি আমরা শুধুমাত্র একটা ছেলে বা মেয়েকে পাঠিয়ে দিলেই হলো না। আমরা চিন্তা করি সে আসলে গিয়ে ওখানে কেমন করছে, সে লাস্ট পর্যন্ত তার ক্যারিয়ারটা কোথায় দাঁড়াচ্ছে। বিকজ এই ছেলে মেয়েগুলো আমাদের কান্ট্রির ছেলে মেয়ে, অ্যান্ড আমরা চাই যে ওরা ওখানে গিয়ে ভালো করুক, অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে প্রাউড করুক, আমাদের কান্ট্রিকে প্রাউড করুক। ভীষণ ভীষণ দারুণ একটা চিন্তা। একটা প্রশ্ন দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা অস্ট্রেলিয়া যেতে চায়, তাদের জন্য আপনাদের দুজনের পক্ষ থেকে কি ধরনের পরামর্শ থাকবে? প্রথম পরামর্শ থাকবে, অস্ট্রেলিয়া যদি ইনফ্যাক্ট যেতে চায় তাহলে প্রথমেই নিজেদের একটু রিসার্চ করতে হবে। অবভিয়াসলি এখন তো আমাদের যুগ নয়, so the world is on the tip of their hand, so on the tip of their finger, so obviously they need to do their own research. Then they can actually come to agents like us who are authentic and providing you right guidance. আসলে আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো। এর মধ্যে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে বলেছি, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে বসার কথা ভাবতে হবে। এই জায়গাটায় আমি আরেকটা ইনফরমেশন একটু দেই, সেটা হচ্ছে পিএফইসি গ্লোবালে কিন্তু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারটার নাম হচ্ছে ইনহ্যান্স ইংলিশ, এবং এখানে আমরা বোথ আইএলটিএস এবং পিটি কোচিং করাই স্টুডেন্টসদের জন্য, এবং সেই সাথে আমরা আইএলস এবং পিটি রেজিস্ট্রেশন পয়েন্ট হিসাবেও কাজ করি। তো কেউ যদি আইএলটিএস পরীক্ষা দিতে চায় বা পিটি পরীক্ষা দিতে চায়, আমাদের এখানে রেজিস্ট্রেশন করে আমরা আইএলস টেস্টিং ভেন্যু হিসাবেও কাজ করি ধানমন্ডিতে। এবং আমাদের যে ইংলিশ টেস্টিং সেন্টারটা, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য বিগেস্ট আইএলস টেস্টিং সেন্টার approved by British Council in the whole of ধানমন্ডি এরিয়া। তো এসে আমাদের এখানে পরীক্ষায় বসতে পারে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনফরমেশন নিয়ে নিজে রিসার্চ করে তারপরে আমাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথেও তারা কন্ট্যাক্ট করতে পারে। তো এই জায়গাটায় আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টস উইল হ্যাভ আ গ্রেট অপরচুনিটি, বিকজ আমাদের 6th of January-তে হোটেল ওয়েস্টিনের বলরুমে এক্সক্লুসিভ অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো আছে, যেখানে 37টা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এবং একাডেমিক ইনস্টিটিউশন থেকে রিপ্রেজেন্টেটিভরা সরাসরি থাকছেন এক ছাদের নিচে হোটেল ওয়েস্টিনের বলরুমে, গুলশান 2 নম্বরে হোটেল ওয়েস্টিনের বলরুমে। সেখানে যেসব প্রসপেক্টিভ স্টুডেন্টস যারা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চায়, তারা এসে সরাসরি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতে পারেন এবং তাদের যে কোয়েরিগুলো আছে, ডাউটসগুলো আছে, সেগুলো ক্লেরিফাই করতে পারেন। আর এছাড়া এক্সপোতে আসার অন্যান্য যে সুযোগ সুবিধা, আমার মনে হয় সেটা আমার কলিগ মাহমুদা বলুক। জি, এই জায়গাটায় ফারিয়ার সাথে আমি আরেকটু অ্যাড করব। আমরা যেটা করি, আমরা ওয়েট করি যে একদম লাস্ট মোমেন্টে এসে রাশে পড়ে যাই। সো আমার মনে হয় যারাই আমরা চিন্তা করছি যে আমি ইন ফিউচারে কখনো বাইরে পড়তে যাব, হোক সেটা 2 বছর পরে, 3 বছর পরে, বাট অ্যাট ফার্স্ট ইনফরমেশন নেওয়াটা উচিত। ইনফরমেশন নিলে হয় কি, আপনি আগে থেকে জানতে পারলেন যে আমাকে কি কি করতে হবে, তাহলে সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করতে পারলেন, প্রিপারেশন নিলেন, আপনার হাতে অনেক সময় থাকবে। হ্যাঁ, বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতিটা কিন্তু অনেক লম্বা, ডকুমেন্ট অ্যারেঞ্জ করা, নিজের স্টেটমেন্টটা ঠিকঠাক করা। আপনি আগে থেকে জানেনই না যে আপনাকে ফান্ড কত দেখাতে হবে বা আপনার আইএলটিএস পিটি লাগছে কিনা। সাডেনলি আপনি ইনটেকের আগ মুহূর্তে এসে কিন্তু খুব রাশে পড়ে যাবেন, হয়তো দেখা যাচ্ছে গ্যাপটা আপনাকে ইফেক্ট করবে বা কোনো একটা ইস্যুজ আছে না। এই কারণেই আমরা সাজেস্ট করি সবসময় যে আগে আপনি ইনফরমেশন স্কেদার করেন, আপনি আগে একটু সার্চ করেন গুগলে, আইডিয়া নেন, দেন অথরাইজড এজেন্সিতে আসেন, এসে ডিটেলস কথা বলেন। কথা বলার পরে আপনি প্ল্যান করেন যে আপনি আসলে কোন কান্ট্রিতে যাবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন, যেটা আপনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। আস্তে আস্তে ন্যারো ডাউন হয়ে আসে জিনিসগুলো। রাইট। সো আপনি যখন ইউনিভার্সিটি সিলেকশনে যাবেন, দিস ইজ এ গ্রেট অপরচুনিটিস, বিকজ আমরা তো বলছি, বাট যখন একজন ইউনিভার্সিটি প্রোভাইডার বলবেন, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বলবেন, তার কাছ থেকে কিন্তু আপনি আরো ইন ডিটেইল জানতে পারছেন, অ্যান্ড কনফিডেন্সটা আরো বাড়ে। সো ইভেন্ট আছে, ইভেন্টে আপনি অ্যাটেন্ড করেন,
অ্যান্ড পিএফএসসি গ্লোবালের ইভেন্টে অ্যাটেন্ড করার সাথে যে বেনিফিটগুলো আছে, ফার্স্টেই আমি বলবো যে অন স্পট অ্যাপ্লিকেশনের সুবিধাটা আছে। কেউ চাইলে ডকুমেন্টস নিয়ে এসে প্রোভাইডারের সাথে কথা বলে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন প্লেস করতে পারবে। অ্যান্ড ইমিডিয়েট অ্যাপ্লিকেশন প্লেস করলে আমরা ছোট্ট একটা গিফট দেই, সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। আচ্ছা, অ্যান্ড ওই স্টুডেন্টটাই যদি ভিসা পর্যন্ত যায়, আফটার ভিসা গ্রান্ট আমরা তাকে একটা অ্যাকশন ক্যামেরা গিফট করি, এটা জাস্ট এনকারেজ করার জন্য। Yes. ওকে, প্যারালালি আমরা যেটা বলি, একটা দুটা ইউনিভার্সিটিতে দেখা যায় অ্যাপ্লিকেশন ফি থাকে, তো অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ফি থাকে না, বাট একটা দুটাতে থাকে, গ্রুপ অফ 8 এর কিছু ইউনিভার্সিটিতে থাকে। সেক্ষেত্রে আমরা ওখানে ওয়েভারটা দিতে পারি, পার্শিয়ালি হয় অনেক সময়, অনেক সময় পুরোটাও থাকে। এটা প্রোভাইডাররা স্পেসিফিকলি ওই ডেটটার জন্যই দিয়ে থাকে। আচ্ছা, আর সেই সাথে হচ্ছে আমাদের অনেক এক্সপেরিয়েন্সড কাউন্সিলররা আছে যারা 10 ইয়ার্স 11 ইয়ার্স 5 ইয়ার্স করে কাজ করছে, তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল গাইডলাইনটা নিতে পারছে। সো অনেক আর ছোটখাটো জিনিস থাকেই আমাদের, ওটা আমি আর নাই বললাম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, বাট আমি বলবো ইটস এ গ্রেট অপরচুনিটিস, আপনার ডিসিশন মেকিং এ হেল্প করবে এই ইভেন্টটা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপা, আমার কাছে মানে মনে হলো যে একদম টপ টু বটম অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যা যা প্রয়োজন ম্যাক্সিমাম ইনফরমেশন বোধহয় আমি আপনাদের কাছে পেয়েছি, এবং যারা আসলে প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তাদের মনে হয়তো আরো বাড়তি কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা হয় আপনাদের কাছে গেলে নিশ্চয়ই আপনারা সেটা মিটিয়ে দিতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ মোহনা, এবং থ্যাংক ইউ বিজনেস স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি যারা অস্ট্রেলিয়া যেতে চান তাদের আগ্রহ কিছুটা হলেও উপশম হয়েছে, বা যারা দ্বিধা দ্বন্দ্বে ছিলেন যে কোন দেশে আপনারা যাবেন, তাদের হয়তো এখন একটু সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সুবিধা হবে। 6 জানুয়ারি একটা এডুকেশন এক্সপো আছে, যদি সেখানে সুযোগ থাকে আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারেন, আপনার বিদেশে পড়তে যাওয়ার পথে একটা স্টেপ অন্তত আপনি এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।